হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভ পেয়ে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা জিকের সেট আমি নিয়ে চলে আসলাম। তোমাদের আপকামিং যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সাম তোমাদের কাজে লাগবে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কি বলছে আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করেন? মানে কী হবে, মঙ্গল পাণ্ডে। তিনি কি করেছিলেন? দুজন ইংরেজকে হত্যা করেছিলেন। কি কি নাম হচ্ছে? হিউজসন অ্যান্ড বাগকে। তারিখ করেছিল 29 মার্চ। মার্চে এই দুজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। কেন হত্যা করেছিলেন? কারণ সেই সময় যে কার্তুজ ব্যবহার করা হতো, এটা করেছিল ব্যারাকপুর হয়েছিল। ব্যারাকপুরে যখন 34 নেটিভ ইনফ্যান্ট্রি মানে ব্যাটালিয়ন, মানে 34 ব্যাটালিয়ন ছিল, ওই ব্যাটালিয়নে এরা ছিলেন নানা সাহেব, মানে সরি মঙ্গল পাণ্ডে ছিলেন, একজন সৈনিক ছিলেন। সেখানে কি বলতো, কার্তুজ করতে বলা হলো। কার্তুজ ব্যবহার বলা হলো। সেই কার্তুজটা মুখে ছিঁড়ে ওকে বন্দুকে ঢুকাতে হতো। সেই কার্তুজ কী ছিল? সেই কার্তুজে ছিল গরু মানে কাউ অ্যান্ড পক মানে শুয়োর, গরু এবং শুয়োরের চর্বি ছাড়ানো ছিল। এখানে কী হচ্ছিল, মঙ্গল পাণ্ডে একজন ব্রাহ্মণ ছিলেন। সেখানে যেহেতু গরু ব্রাহ্মণদের কাছে পবিত্র, একটা ওদের মধ্যে কী হলো, একটা মনে ক্ষোভ জয়ে গেল যে আমার ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে। এখানে হিন্দু মুসলিম সবারই একটা মধ্যে একটা বিভেদ হলো, যে রাগ হলো যে কেন এরা আমাকে করাবে। এই কারণে কী হলো, মঙ্গল পাণ্ডে প্রথমে এসেছিলেন ব্যক্তি যিনি দুজন ইংরেজকে গুলি করেছিলেন। এই কারণে 8 এপ্রিল তার ফাঁসি হয়েছিলেন মঙ্গল পাণ্ডের। এবার ছিল নানা সাহেব পেয়েছিলেন। নানা সাহেব কানপুর যে বিদ্রোহ হয়েছিলেন, কানপুরে বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নানা সাহেব। তার সঙ্গে তার সাহায্যকারী ছিলেন কে? তাতিয়া টোপি। এই তাতিয়া টোপি কী ছিলেন? নানা সাহেবের কমান্ডার ছিলেন। আবার তাতিয়া টোপি নিজেই গোয়ালিয়র কী ছিলেন? হেড ছিলেন। এই গোয়ালিয়র যে আছেন, কোশ্চেন একটা আসতে পারে যে শেষ পর্যন্ত কোথায় যুদ্ধ চলছিল? এই গোয়ালিয়রে শেষ পর্যন্ত তোমার যুদ্ধ চলছিল। আজ বলা হয় যে প্রথম কোথায় যুদ্ধ চালু হয়েছিল, সেটা হচ্ছে ব্যারাকপুরে। যদি ব্যারাকপুর অপশন না থাকে তাহলে তুমি কি মিরাট। ব্যারাকপুরে হচ্ছে কত? 29 মার্চ। তো 10 মে কী হয়েছিল, তোমার মিরাটে গেল। এই 10 মে থেকে তোমার গেল কোথায়? 12 মে তোমার হচ্ছে কোথায়? দিল্লিতে। 12 মে কোথায় হয়েছে? তোমার দিল্লিতে। এই সময় দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, তাকে কী হলো, তাকে সম্রাট বলে ঘোষণা করা হলো। এম্পারার অফ ইন্ডিয়া, ভারতের এম্পারার, ঠিক আছে বলে তাকে ঘোষণা করা হয়েছিল। আর তখন বয়স ছিল তোর 82 ইয়ার বয়স ছিল, 82 বছর বয়স তখন বয়স ছিল ওর। এবার এখান থেকে পুরো ভারতবর্ষ সরে গেল। যদি বলা হয় যে শেষে কোন রাজ্য বা কোথায় যুদ্ধ চালু হয়েছিল, সে হচ্ছে বিহারে। কোথায়? বিহারে তোমার ছিল জগদীশপুরে। সেখানে কে ছিল? অমর সিং অ্যান্ড কুয়ের সিং, দুই ভাই ছিলেন। অমর সিং মারা যাওয়ার পর কুয়ের সিং ও যুদ্ধ চালিয়ে গেছিলেন। এবার এখানে দেখো, তোমার এখানে অপশন আছে কে? রানী লক্ষ্মীবাই। তো রানী লক্ষ্মীবাই কে ছিলেন? এটা সবাই সবাই কেউ ভুল হবে না কারণ কি, এরা ঝাঁসিতে তিনি যুদ্ধ করেছিলেন। এই ঝাঁসিতে কোথায়? ইউপি ঝাঁসিতে। ইনাকে বলা হতো ব্রেভেস্ট গার্ল ইন দ্য ব্যাটেলফিল্ড, মানে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে সাহসী যোদ্ধা মেয়ে ছিলেন কে? রানী লক্ষ্মীবাই। কে বলেছিলেন? হিউজ রোজ। নাম কি হচ্ছে? হিউজ রোজ।
HUG, হিউজ রোজ, ROSE। তিনি কে ছিলেন? তিনি একজন ইংরেজ ছিলেন। চলো, আশা করছি বুঝতে পেরেছো। তারপর কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে নিচের নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত হয়েছে? উত্তর হবে হান্দি। দেখো, এই নদীর নাম আমি কোথাও শুনিনি, আজকে আমি ফার্স্ট টাইম শুনলাম, লাইফে কোনোদিন শুনিনি। এটা তোমার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এবার আমি তাহলে না জানি কী উত্তর দেবো কী করে? দেখো, আমি জানি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। সরি, মিস্টেক হয়েছে। এটা কী হবে? হান্সদি হবে না, নর্মদা হবে। কারণ নর্মদা নদী কি? নর্মদা আর কি? তাপ্তি। পূর্বাহী নদীর নাম কি? ইস্ট ফ্লোয়িং রিভার। হচ্ছে নর্মদা অ্যান্ড তাপি। আজ বলাই, সরি, এটা কী হবে? ইস্ট না, এটা ওয়েস্ট ফ্লোয়িং, মানে পশ্চিম বাহিনী নদী। আর পূর্বাহী নদী কী হবে? পূর্বাহী নদী তোমার হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই চারটে নদী হচ্ছে তোমার কি? পূর্বাহী নদী। তোমার দেখে নাও, এই ম্যাপ দিয়ে তোমার দিয়ে দিয়েছি। তোমার কী হয়? তোমার হচ্ছে মহানদী। মহানদী কোন জায়গাতে উৎপন্ন হয়েছে? মহানদী তোমার ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে। ছত্তিশগড়ের রায়পুর থেকে এই মহানদী কিছু রায়পুর থেকে উৎপন্ন হয়েছে। এবার তোমার হচ্ছে কি? নর্মদা। নর্মদা কোথায় আছে? অমরকণ্টক থেকে। নর্মদা কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক। আর তোমার হচ্ছে কি? গোদাবরী আর কৃষ্ণা। গোদাবরী নদী নাসিকের ত্রিম্বক প্লেটো থেকে, কি যে কোথায় হচ্ছে? নাসিকের ত্রিম্বক প্লেটো থেকে উৎপন্ন হচ্ছে কি? গোদাবরী। আর কে যে? কৃষ্ণা। কে যে? মহাবালেশ্বর থেকে। এটা মহারাষ্ট্রের দূরে, মহারাষ্ট্র থেকে উৎপন্ন হচ্ছে, মহাবালেশ্বর। ঠিক আছে, তোমার মহাবালেশ্বর। এবার লাস্ট তোমার হচ্ছে কি? কাবেরী। এই তিনটে তোমার হচ্ছে কি? পূর্ববাহী নদী। কাবেরী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মপুত্র হিল থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মপুত্র হিল থেকে। এবার কোশ্চেন তোমার এখানে আরও অনেকগুলো আসে, যেমন তোমার আছে কি? যে সবচেয়ে বড় নদী, তোমরা দেখো আমি এখানে বলে দিয়েছি, কোশ্চেন খুব কোশ্চেন অবশ্যই পড়বে গোদাবরী নদী। যদি বলা হয় যে পূর্ববাহী নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় নদীর নাম কি? গোদাবরী। কত কিলোমিটার? 1465 কিলোমিটার। বা বলতে পারে যে পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার রিভার মধ্যে সবচেয়ে বড় নদীর নাম কি? তাও কী হবে? গোদাবরী। যদি বলা হয় ভারতের সবচেয়ে বড় নদী গঙ্গা, তারপরে কী হবে? তাহলে তোমার হবে গোদাবরী। গঙ্গার পর হবে গোদাবরী। গোদাবরী নদী কী বলা হয়? গোদাবরী নদীকে তোমার বলা হয় দক্ষিণী গঙ্গা। কি? দক্ষিণী গঙ্গা। দক্ষিণী গঙ্গা কে? গোদাবরী। আর বলা হয় দক্ষিণ ভারত, মানে দক্ষিণ ভারতীয় গঙ্গা। এটা কি হবে? দক্ষিণ ভারত। দক্ষিণ গঙ্গা কি হবে? কাবেরী। দক্ষিণ গঙ্গা হচ্ছে গোদাবরী, আর দক্ষিণ ভারত গঙ্গা হচ্ছে কাবেরী। আর কাবেরী নদীতে সারা বছর জল থাকে। একমাত্র যারা হিমালয় থেকে পুষ্ট নদী, সেই নদীগুলোকে সারা বছর জল থাকে। আর সাউথ ইন্ডিয়ার মধ্যে কাবেরী নদী হচ্ছে যেখানে সারা বছর তোমার জল থাকে। এখানে কি হয়? বছরে 2বার বৃষ্টিপাত এই কাবেরী নদী হয়। কোথায়? করমণ্ডল উপকূলে। আর করমণ্ডল উপকূলে তোমার কাবেরী নদী অবস্থিত। চলো তারপর কি বলছে? রাজতরঙ্গিনী কি লিখেছেন? রাজা কি হবে? কলহন। রাজতরঙ্গিনী লেখার বইয়ের নাম কি? কলহন।
এবার হচ্ছে বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সহকবি ছিলেন বাণভট্ট। তিনি কি করেছিলেন? হর্ষচরিত। তোমাদের বইটা লিখেছিলেন বাণভট্ট লিখেছে আর কি কাদম্বরী, এটা হচ্ছে কাদম্বরী। এই দুটো কে লিখেছিলেন? তোমার রাজতরঙ্গী লিখেছিলেন। এবার হচ্ছে অশ্বঘোষ। অশ্বঘোষ ছিল বুদ্ধচরিত। বুদ্ধচরিত কি হর্ষচরিত ছিল বাণভট্ট, আর হচ্ছে বুদ্ধচরিত কে অশ্বঘোষ। লিখেছিল এটা ছিল এপিক, মানে কি? মানে কাব্য। কার কাব্য? বুদ্ধের জন্ম, মানে বুদ্ধ যে লাইফ, বুদ্ধের যে জীবন, যে বুদ্ধের জীবন নিয়ে তোমার লিখেছিল কে? অশ্বঘোষ, বুদ্ধচরিত, অশ্বঘোষ। এবার হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি কি ছিল? যোগা দর্শন। যোগা দর্শন। দেখো এই পতঞ্জলি না, এর আগেও কিন্তু একটা পতঞ্জলি আমরা যে বলি বাবা রামদেব পতঞ্জলি, এটা পতঞ্জলি আর যোগা, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার ইন্ডিয়াতে পতঞ্জলি বলে একটা ছিল। এই ফাউন্ডার ছিল কে? এই ফাউন্ডার হচ্ছে তোমার পতঞ্জলি। কী ছিল? যোগা শাস্ত্র। চলো তারপর কোশ্চেন দেখে কী বলছে। কি বলছে? ভারতের কয়লা প্রধানত কি? দেখো 4 রকম কয়লা পাওয়া যায়। কি? অ্যানসাইট, বিটুমিনাস, পিট এবং লিগনাইট। 4 রকমের মধ্যে কি হচ্ছে? ভারতবর্ষে পাওয়া যাচ্ছে কি তোমার হচ্ছে বিটুমিনাস। ভারতবর্ষে সবচেয়ে বেশি তোমার পাওয়া যায় কি? বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এবার যে বলা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে একটা কি কার্বন কন্টেন্ট থাকে, মানে কয়লার মধ্যে কি থাকে? মেনলি কার্বন কন্টেন্ট জন্য কয়লা বিখ্যাত। কার্বন কন্টেন্ট জন্য কয়লা বেশি বিখ্যাত। যার দাম বেশি তার কাছে কার্বন কন্টেন্ট বেশি, যার তার দাম বেশি। ফার্স্ট কি হচ্ছে? অ্যান্থ্রাসাইট। সেকেন্ড কি? বিটুমিনাস। থার্ড কি? লিগনাইট। ফোর্থ হচ্ছে পিট কয়লা, যেটা দোকানে পাওয়া যায়। দোকানে আগে করতো যে চায়ের দোকানে পাওয়া যেত, যে তোমার কি এরা যেটা অ্যাকচুয়ালি বলে বাড়িতে যে ইউজ হয়, বা একটা বলতে পারো যে ভাটাতে, ইট ভাটাতে যে লেজগুলো সে হচ্ছে পিট কয়লা। মানে সবচেয়ে লোয়েস্ট মানে কয়লা হচ্ছে পিট কয়লা। সবচেয়ে দামি কয়লা কী হচ্ছে? অ্যানসাইট কয়লা। এবার বলা হয় যে কয়লা প্রথম কোথায় পাওয়া গেছে ভারতবর্ষে? রানীগঞ্জে। কোথায় রানীগঞ্জে নেই? আমাদের পশ্চিমবঙ্গেই দামোদর নদীর উপরে কাছে তোমার হচ্ছে রানীগঞ্জের কয়লা খনি। রানীগঞ্জ ডিবিসি বলে না, দামোদর ভ্যালি কর্পোরেশন, এখানেই তোমার হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি। আর বলা হয় যে ভারতবর্ষের কোথায় কোথায় সব বেশি কয়লা পাওয়া যায়, মানে এক কথায় বলতে গেলে বিটুমিনাস কয়লা কোথায় বেশি পাওয়া যায়? সে হচ্ছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ। এই 4-5 জায়গায় সব বেশি পরিমাণে পাওয়া যায়। সব বলে ভারতবর্ষে সবচেয়ে বেশি পাওয়া যায়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ঝাড়খণ্ডে, সেকেন্ড হচ্ছে উড়িষ্যা, থার্ড তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। চলো তবে কি বলছে? বলছে বালিয়াড়ি নিম্নে কোন অঞ্চলে প্রধান ভূমিরূপ? পশ্চিম রাজস্থান। দেখো এটা যদি রাজস্থান হয় যেটা কি পূর্ব, ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এই পশ্চিম দিকে যে তোমার যে বালিয়াড়ি তা কি বলাই? ধীরিয়ান বলা হয়, ধীরিয়ান, DHRIYAN, ধীরিয়ান। মানে চলমান বালিয়াড়িকে বলা হয় কি? বলাই ধীরিয়ান বলা হয়। এবার ডেজার্ট, আবার একটু বলে দিই ডেজার্ট সম্বন্ধে। মানে কি? মরুভূমি। ডেজার্ট মানে কি? মরুভূমি। ভারতবর্ষে যেটা আমাদের থর মরুভূমি আছে না, থর শুধু কিন্তু ভারতবর্ষে নয়, থর 85% আছে ভারতবর্ষে, আর 15% আছে কোথায়? পাকিস্তানে। এবার থর মরুভূমি আমরা জানি কি রাজস্থানে অবস্থিত। শুধু রাজস্থানে নয়, থর মরুভূমি শুধু রাজস্থানে কোথায় আছে? 60% আছে। বাকি 40% কোথায় আছে?
তোমার আছে গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানা, এই তিনটে রাজ্যে বাকি 40% মরুভূমি অবস্থিত। আমরা সবাই জানি যে এটা রাজস্থানে অবস্থিত, শুধু রাজস্থানে নয়। এর হচ্ছে রাজস্থানে কী আছে, এই চারটে রাজ্যে আরাবল্লী, আরাবল পর্বতমালা কী আছে, আছে কোথায়? গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এই চারটে রাজ্যে অবস্থিত। এই যে আরাবল্লী পর্বতের উত্তরে তোমার কী অবস্থিত? তোমার হচ্ছে মরুভূমি, থর মরুভূমি অবস্থিত। এবার এই মরুভূমিতে একটাই মাত্র নদী পাওয়া যায়, সে কী হচ্ছে? লুনি নদী। লুনি কোথায় অবস্থিত? আজমিরের আন্না সাগর থেকে লুনি নদী তোমার উৎপন্ন হয়েছে। এখানে একটা সল্ট ওয়াটার লেক, মানে কি লবণাক্ত লেক পাওয়া যায়, তার নাম হচ্ছে সম্বল লেক। এ কোশ্চেন খুব আসে, সম্বল লেক সেটা কোথায় অবস্থিত? সেটা তোমার রাজস্থানে অবস্থিত। চলো তারপর কি বলছে, বলছে কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন? সে কী হবে? স্কন্দগুপ্ত। এবার আমরা গুপ্ত সম্রাট সম্বন্ধে একটু জেনে নিই। যেমন কি গুপ্ত সম্রাট কে প্রতিষ্ঠা করেছিলেন? ফাউন্ডারকে, সে হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। সেকেন্ড ছিলেন ঘটোৎকচ গুপ্ত, ঘটোৎকচ গুপ্ত। এবার তোমার এসেছিলেন কে? চন্দ্রগুপ্ত ওয়ান। ইনি ছিলেন রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত সাম্রাজ্য, মানে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত ওয়ান। ইনার যে টাইটেল কী ছিলেন? মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ ছিলেন টাইটেল কার? চন্দ্রগুপ্ত ওয়ানের। এবার আসি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কী বলা হয়, বা ফার্স্ট জেনে যাই যে সমুদ্রগুপ্তের টাইটেল কী ছিল? এর টাইটেল ছিল কবিরাজ। কবিরাজ। আর ইনি ভারতের নেপোলিয়ান, মানে নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কে বলতো? সমুদ্রগুপ্তকে বলে। এখানে কে বলেছিলেন? কোশ্চেন আসছে আবার। ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ বলেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তের একটা কয়েন ছিল, তিনি তার কয়েনে ভেনা বাজাচ্ছিলেন, সেটা তার ছবি দেওয়া ছিল। আর তিনি অশ্বমেধ যজ্ঞ তিনি আবার করেছিলেন। এবার হচ্ছে কুমারগুপ্ত। এর সময় সেরকম কোশ্চেন আসে না, এটা বাদ দাও। এবার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর কাছ থেকে ভালো কোশ্চেন আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী হয়েছিলেন? শক রুলার রুদ্রদমন রুদ্রদমন 3-কে কী হয়েছিলেন? তিনি ডিফিট করেছিলেন, মানে কি তাকে পরাজিত করেছিলেন। ইনার টাইটেল ছিল বিক্রমাদিত্য। এই যে স্কন্দগুপ্ত, ইনার টাইটেল ছিলেন কি? বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে কি ছিল? 9 জেমস, মানে নবরত্ন তিনি ছিলেন কার আমলে? দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে নবরত্ন ছিলেন। আরেকজন আমলে নবরত্ন ছিলেন, তার আমাকে নাম কমেন্ট বক্সে বলো, যা জানো কমেন্ট বক্সে বলো। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে ফা হিয়েন ভারতে এসেছিলেন। তিনি দুটো কয়েন কী করেছিলেন? ইস্যু করেছিলেন। তার নাম কি? একটা সিলভার, একটা তোমার হচ্ছে কি কপার। চলো তারপর দেখা যায় কী বলছে। গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেন কবে? 563 খ্রিস্টাব্দে। মৃত্যু কোথায় ছিলেন? কবে ছিলেন? মৃত্যু হয়েছিলেন
483 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে জন্ম, এতে জন্ম হয়েছিলেন, জন্ম কি বলা হয়, লোটাস অর বুল, মানে ইনি জন্মগ্রহণ করেছিলেন, জন্ম পদ্ম ফুল হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেই দিনটাকে। সেদিন কবে ছিল, বুদ্ধ পূর্ণিমাতে, মানে পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর কি হয়েছিল, এবার জন্মগ্রহণ করার পর কী হলো, তিনি বড় হলেন। এবার 29 বছর বয়সে কি করলেন, বাড়ি ত্যাগ করলেন। এই যে বাড়ি ত্যাগ করলেন, তো তার সাইন কী হবে, তার সাইন হচ্ছে হর্স, মানে তিনি ঘোড়ায় চড়ে বাড়ি ত্যাগ করলেন। এবার বাড়ি ত্যাগ করার পর তিনি কী করলেন, তিনি ধ্যান করলেন। তো 35 বছর বয়সে তার কী হলো, ধ্যান মগ্ন হলো। তার মানে কি, তিনি কী করলেন, নির্বাণ লাভ করলেন। তার মানে তিনি কী হচ্ছে, একজন কী বলবে, বাংলা কী বলবে, মানে তিনি সন্ন্যাস হলেন। ঠিক আছে, তিনি কোথায় ছিলেন, বোধি ট্রি, মানে বোধি নদী, বোধি গাছের ট্রি, গাছে মানে গাছের নিচে। এবার এখানে একজন পায়েস খাইছিলেন, একজন পায়েস খায়, তার নাম হচ্ছে, মানে ধ্যান ভগ্ন করেছিলেন তেনাকে পায়েস খেয়ে, তার নাম কি, সুজাতা। সুজাতা কী ছিলেন, তাকে পায়েস খেয়ে তার ধ্যান ভগ্ন করেছিলেন, ধ্যান ভঙ্গ করেছিলেন। এবার তারপর তিনি কী করলেন, এবার ধর্ম প্রচার করলেন। তার মানে কি, ধর্মচক্র পরিবর্তন বা ধর্মচক্র, সে কোথায় ছিল, সারনাথে। প্রথম তিনি ধর্ম প্রচার কি, সারনাথ, বা একে সারম্যান বলা হয়, ফার্স্ট সারম্যান। সারম্যান মানে কি, ধর্ম যে প্রচার করেছিলেন সে হচ্ছে সারম্যান, বা সেটা কোথায় ছিল, সারনাথে। কি যে ধর্মচক্র পরিবর্তন, ধর্মচক্র, বাকি বলা আছে, বা তোমার হুইল, আমাদের যে পতাকায় যে মাঝে চক্র একটা আছে, এইভাবে চক্র যেটা আছে সেটা কি, এই হুইল সারনাথ থেকে নেওয়া হয়েছে। এখানে 24টা স্পক আছে, মানে এই রেখা রয়েছে, এখানে কি 24টা রেখা ছিল, সেটা গৌতম বুদ্ধ থেকেই নেওয়া হয়েছে। আর তিনি যে মারা গেলেন, তাই কি বলা হচ্ছে, পরিনির্মাণ। তাই কি বলবো, পরিনির্মাণ। সেটা হচ্ছে কি, স্তূপ, মানে একটা স্তূপ তৈরি করলেন। সেটা কোথায়, কুশীনগরে। এবার দেখো, তিনি ফার্স্ট, মানে 4টে কাউন্সিল হয়েছিলেন, কাউন্সিল অনেকগুলো হয়েছিল, তো 4টে কাউন্সিলে তোমার খুব বেশি আসে। ফার্স্ট কাউন্সিল হয়েছিল প্রথম তিনি যখন, যে বছর তিনি মারা যান, কত, 483 BC-তে, হিসেবে ফার্স্ট কাউন্সিল হয়েছিলেন। কোথায় হয়েছিল, রাজগিরেতে হয়েছিল, রাজগিরতে ফার্স্ট কাউন্সিল হয়েছিল। আর এর চেয়ারম্যান ছিল মহাকাশ্যপ ছিলেন ইনার চেয়ারম্যান। আর কার আমল হয়েছিল, অজাশত্রুর আমলে প্রথম বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। এবার সেকেন্ডটা কবে হয়েছিল, তাহলে 100 বছর পরে হয়েছিল, 383 BC-তে সেকেন্ড বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। সেই সেকেন্ড বৌদ্ধ কোথায় হয়েছিল, বৈশালীতে। ফার্স্ট রাজগির, সেকেন্ড হচ্ছে বৈশালী। সেকেন্ড বৈশালী, ইনি সহকবি ছিলেন চেয়ারম্যান ছিলেন সভাকামী ছিলেন চেয়ারম্যান। আর এরা কার আমলে হয়েছিল, কালাশোকের আমলে হয়েছিল। প্রথম কি, অজাশত্রু, তারপরে কালাশোকের আমলে সেকেন্ড বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। এবার থার্ড বৌদ্ধ কাউন্সিল কবে হয়েছিল, আমি তোমাদের থার্ড অ্যান্ড ফোর্থ বলবো না, তোমরা এটা দুটোকে সার্চ করে জানাও। আমি বলেছি থার্ড কাউন্সিল কার আমলে হয়েছিল, সেটা হচ্ছে অশোকের আমলে হয়েছিল। সেটা এর যে চেয়ারম্যান কে ছিলেন, তিসা।
সেটা। আর ফোর্থ বুদ্ধ কাউন্সিল তোমার হয়েছিল কোথায়? কনিষ্কের আমলে হয়েছিল, কনিষ্ক, সেটা কোথায়? কাশ্মীরে। সেটা কনিষ্ক আমলে কাশ্মীরে হয়েছিলেন। আর এই চ্যাম্পিয়ন কে ছিলেন? বসুমিত্রা। চলো এখান থেকে ক্লাস শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।